আজকের আলোচনার বিষয় জামাত। জামাত মূলত একটি রাজনৈতিক দল এবং পুরাতন রাজনৈতিক দল। জামাতে ইসলামী সাধারণত যে পূর্বে যে রাজনৈতিক দলটি ছিল এটা মূলত হচ্ছে যে কয়েকটি দেশেই ছিল। এরা সাধারণত ইসলাম অর্থাৎ ডানপন্থী তারা রাজনীতি করতে পছন্দ করে। আর জামাতের যে ব্যাপারগুলো আসলে আমরা যারা সাধারণ জনগণ যেভাবে দেখি, জামাতের জনসমর্থন কখনোই 10-এর উপরে উঠেনি বা সামনের দিকেও একটু সমস্যা, মানে চ্যালেঞ্জিং আসলে আমরা বলতে পারি। তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। জামাতের প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে যে বাংলাদেশে জনসংখ্যা নারী এবং নারীরা মূলত জামাতকে আপাত দৃষ্টিতে এটা আসলে নারীরা জামাতকে নিজেদের জন্য সেফ মনে করে না। তাহলে প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে জামাত যদি এই জায়গায় তাদেরকে প্রমাণ রাখতে হবে যে যেহেতু তারা নারীরা অর্ধেক ভোট ক্যারি করছে, অর্থাৎ যদি বাংলাদেশে 16 কোটি জনসংখ্যা হয়, তার মানে ধরে নিতে পারেন 8 কোটি পুরুষ এবং 8 কোটি নারী, তাহলে 8 কোটি নারীকে আপনাকে অবশ্যই কনসিডারেশনে রাখতে হবে। সেকেন্ড যে ব্যাপার হচ্ছে যে বর্তমান যুগটা হচ্ছে ডিজিটাল যুগ, এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু রেকর্ডেড অবস্থায় থাকে। সো জামাতের যে 71-এর যে তাদের অবস্থানটা ছিল, এটা আসলে বর্তমান সময়ে এসে বিশেষ করে আওয়ামী লীগ তাদের জন্য যে বেসটা করে দিয়ে গেছে, অর্থাৎ তাদেরকে যেভাবে একবারে হাইলাইট করে এই জিনিসটা সাধারণত জেন জি এবং মিলেনিয়াল আমরা যারা আছি তাদের মধ্যে যেভাবে গেঁথে দিয়ে গেছে, এটা আসলে তাদের জন্য উঠে আনাটা একটু ওই জায়গা থেকে উঠে আসা তাদের জন্য চ্যালেঞ্জের বিষয় হবে। আর 3 নাম্বার যে বিষয়টা হচ্ছে জামাতের যে পলিসি আছে, সাধারণত এখন দেখা যাচ্ছে যে শিবির এবং জামাত এই দুটো জিনিসের মধ্যে কিন্তু মোটামুটি একটা পার্থক্য দেখা যাচ্ছে। যে যারা শিবির করছে তাদের কিন্তু 100% জামাতে যোগ দিচ্ছে না। আর যারা আপনারা দেখতে পারবেন যে এখানে একটা এবি পার্টি আছে, আমরা এবি পার্টি নিয়ে আলোচনা করব। তাদের এবি পার্টিতে কিন্তু যারা শিবির থেকে আসতেছে তারা কিন্তু যারা জামাতকে ওইভাবে পছন্দ করতেছে না, তারা কিন্তু এবি পার্টি কিন্তু অনেকটাই প্রোগ্রেসিভ একটা পার্টি। সো এখানে শিবির থেকে যারা এক্স শিবির আছে তারা মোটামুটি এবি পার্টিতে যাচ্ছে। আর জামাতে সাধারণত যারা যোগ দিচ্ছে তারা হচ্ছে বিভিন্ন জনসাধারণ বেশি যোগ দিয়ে থাকে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে অন্যান্য যেসব দলেরও যারা দলছুট নেতারা আছে এরাও জামাতে যোগ দিচ্ছে। তবে জামাতের যে পলিসিগত ত্রুটি রয়েছে, যার কারণে জামাত অনেকটা আগাতে পারছে না, মানে এশিয়ান সাবকন্টিনেন্ট প্রেক্ষাপটে। তার মূল বিষয় হচ্ছে জামাতের যেসব জনসম্পৃক্ততা, এটা জনসম্পৃক্ততা অনেক বেশি, সমস্যা নেই, যে কোনো সমাবেশে তাদের অনেক বেশি লোক হয়, এবং তবে এখানে দেখা যায় যে সাধারণ মানুষের অংশগ্রহণটা কম থাকে। কারণ হচ্ছে যে কোনো সুযোগ সুবিধাগুলো যখন ডিস্ট্রিবিউট হয়, জামাত সাধারণত যেহেতু তারা একটা নির্দিষ্ট সংখ্যক, ধরেন একটা জিনিস প্রচলিত আছে, এটা ওপেন সিক্রেট, আসলে যারা জামাত করে তারা তাদের আয়ের 5% থেকে 7% ক্ষেত্র বিশেষে আরো বেশি তারা হচ্ছে বাইতুল মাল হিসাবে তারা জমা করেন। ঠিক আছে, তো এখন মনে রাখবেন যে একটা সমবায় সমিতির কথা ধরেন একটা সমবায় সমিতির মতন করেই এটা অনেক ক্ষেত্রে এটা চালানো হয়। যেমন এখানে যেসব ইবনে সিনা বলেন, তারপরে হচ্ছে ইসলামী ব্যাংক বলেন, বা যেগুলো জামাতের প্রতিষ্ঠান বলে আমরা জানি সাধারণ মানুষরা, তো এই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন যে যারা সাধারণত এইরকম একটা নির্দিষ্ট অংশ দিয়ে এই প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করিয়েছে, সো অনেক ক্ষেত্রেই এই প্রতিষ্ঠানের সুবিধাগুলো সাধারণ মানুষের থেকে, অর্থাৎ চাকরি বলেন বা অন্যান্য সুবিধাগুলো, তারা কিন্তু প্রধান দাবিদার। এবং সেই ক্ষেত্রে যেহেতু যে কোনো সরকারি সুযোগ বা সুবিধাগুলো তারা ওইভাবে একবারে সরাসরি জনসম্মুখে নিয়ে আসতে পারে না, বা তারা এইভাবে ডিস্ট্রিবিউট করতে পারে না, কারণ এই ক্ষেত্রে যারা আসলে কন্ট্রিবিউট করতেছে সাধারণ অর্থে তারাই প্রথমে এটার দাবিদার হিসেবে থাকে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জামাত কিন্তু খুবই মিষ্টভাষী একটা দল। জামাতের মানুষের কাছ থেকে কখনোই আপনি মন খারাপ করবেন না, ওরা সবসময় আপনাকে হাসি মুখে কথা বলবে। কিন্তু সুযোগ সুবিধা আসলে জনগণ চায় হচ্ছে যে আমি দিন শেষে আমার জন্য কতটুকু সুযোগ সুবিধা আদায় করতে পেরেছি, একটা সাধারণ মানুষ এটাই চিন্তা করে একবারে তৃণমূল পর্যায়ে।
তো এই ক্ষেত্রে জামাত যেহেতু অনেক ক্ষেত্রেই সেটা দিতে ব্যর্থ হয় আর কি, তারা আসলে যেটা সবচেয়ে বড় ব্যাপার হবে যে দুর্নীতির ব্যাপারে তারা জিরো টলারেন্স। কারণ হচ্ছে যে এখানে তাদের তো দুর্নীতি করার প্রয়োজন নাই, কারণ তারা এমন একটা স্ট্রাকচার ডেভেলপ করেছে যেখান থেকে অটোমেটিক সেখান থেকে মানি জেনারেট হবে। সো এটা একটা ভালো বিষয়, অন্যান্য রাজনৈতিক দলগুলো এখান থেকে শিক্ষা নিতে পারে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো এখানে এই ধরনের কিছু ফান্ডামেন্টাল স্ট্রাকচার দ্বারা করানো উচিত, যেখান থেকে তারা তাদের কর্মী সমর্থক বিন্দু যারা আছে তাদের। জামাতের স্ট্র্যাটেজিটা সাধারণত অন্যান্য যারা রাজনৈতিক দল আছে এটা খুবই ভালো একটা স্ট্র্যাটেজি। সাধারণত এই স্ট্র্যাটেজি গুলো ফলো করে, যেমন হচ্ছে যেমন ব্রিটিশ কলোনি যখন চলে যায় তখন আমাদের দেশে যেমন মিশনারি যে স্কুলগুলো তারা প্রতিষ্ঠা করে দিয়ে গেছে এবং সেখানে কিন্তু হিউজ ফান্ডিং, এবং বর্তমান সময়ে আমাদের দেশের এডুকেশন সিস্টেমের 12টা বাজানোর পিছনে এদের কিন্তু অনেক হাত। এটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। তো যাই হোক, আমাদের এই যে তারা যে এই যে বিজনেস গুলো স্টার্ট করে দিয়ে গেছে, এই বিজনেস গুলো কিন্তু একটা রোল মডেল হতে পারে, যেখান থেকে আমাদের যেমন বিএনপি বা এনসিপি বা অন্যান্য যারা নাগরিক ঐক্য থেকে শুরু করে যারা আসতেছে তারা মোটামুটি একটা মানে ভবিষ্যতে যারা রাজনীতি করবে তাদেরকে মূলত এইভাবে যেতে হবে। তবে একটা ব্যাপার মনে রাখতে হবে যে গণমানুষের দল হওয়ার জন্য গণসম্পৃক্ততা প্রয়োজন। তো সেক্ষেত্রে জামাতের একটু স্ট্র্যাটেজি যেটা আছে, এটাকে দুটো ব্যাপারে খুব বেশি কনসিয়াসলি হ্যান্ডেল করতে হবে। একটা হচ্ছে ফিমেল, আর একটা ব্যাপার হচ্ছে যে তারা এই যে সুযোগ সুবিধাগুলো, যেমন আমরা অলরেডি জানি, আমি কোনো রাজনৈতিক দলের লোক নেই, আমি জাস্ট সাধারণ নাগরিকের পক্ষ থেকে আলোচনা করছি। আমরা যেভাবে জিনিসগুলো দেখি জামাতের, সেই জিনিসগুলো আমরা তুলে ধরছি মূলত এখানে।